জোকার মুভির শুরুটা এমনই এক শহরে যেখানে নিম্ন এবং উপরের স্তরের মানুষ একসাথে বাস করে। সেখানে ধনী লোকেরা গরিবদের মেনে নেয় না। এই চলচ্চিত্রটি এই শহরে বসবাসকারী আর্থর চরিত্রকে কেন্দ্র করে। আর্থর মায়ের সঙ্গে থাকে। তিনি কমেডি পছন্দ করতেন এবং তিনি একদিন বড় কমেডিয়ান হতে চেয়েছিলেন। তার আইডল একজন উপস্থাপক, যিনি একটি দুর্দান্ত কমেডি শো পরিচালনা করতেন। তার ইচ্ছে ছিল একদিন সেও তার শোতে সেই হোস্টের সাথে থাকবে। এর জন্য সে কঠোর পরিশ্রম করতেন। তারপর আর্থরকে দেখানো হয়, যিনি একটি কোম্পানির বিজ্ঞাপনের জন্য রাস্তায় সাইনবোর্ড হাতে দাঁড়িয়ে আছেন। কিছু দুষ্ট ছেলেরা সেখানে হাজির। তারা তাকে হেনস্থা করে এবং তার সাইনবোর্ড চুরি করে পালিয়ে যায়। আর্থর একটি জোকারের চেহারায়। সে তার সাইনবোর্ড ফিরিয়ে নেওয়ার জন্য সেই বাচ্চাদের পেছনে দৌড়ায়, কিন্তু ওই বাচ্চারা তাকে দৌড়াতে বাধ্য করে এবং তার সাইনবোর্ড তার মুখে মারতে থাকে। এর ফলে সাইনবোর্ডটি ভেঙে যায়। তারাও আর্থরকে খুব মারধর করে। হতাশ হয়ে সে সরাসরি তার নিয়োগকর্তার কাছে চলে যায়। বাচ্চারা তার সাথে যা করেছে তা পুরো গল্প সে বলে, কিন্তু তার নিয়োগকর্তা তাকে অস্বাভাবিকভাবে বকাঝকা করে। তিনি বলেন, তোমার মাথা কি ঠিক আছে? বাচ্চারা কিভাবে এমন করে? সে বলে, তোমার মজুরিও দেব না। আর্থর আত্মবিশ্বাস কম, তাই সে ওখানে তার পক্ষে কিছু বলতে পারে না। হতাশাগ্রস্ত হয়ে সে বাইরে আসে। সে ভাবে, আমি কি খুব খারাপ যে আমাকে কেউ বিশ্বাস করে না? তার বাড়িতে এসে সে নাচতে শুরু করে। এখানে দেখা যায় তিনি শারীরিকভাবে অনেক দুর্বল। পরের দিন আর্থর সেই বাচ্চাদের সম্পর্কে তার সহকর্মীদের সাথে দেখা করে বলে। তার সহকর্মী তাকে বলে, এটা ভুল হয়েছে, আপনার নিজের যত্ন নেওয়া উচিত ছিল। এটা বলে সে তাকে একটা বন্দুক দেয় এবং বলে, এটা আপনার কাছে রাখুন, এটি আপনার বিপদের সময় আপনাকে সাহায্য করবে। আর্থর এটি নিতে অস্বীকার করে, কিন্তু সেই লোকটি তাকে জোর করে সেই বন্দুকটি তুলে দেয়। আর্থর বাসে উঠে বাড়ির দিকে যাচ্ছে। একটি ছোট শিশু সরাসরি তার সামনে বসে নিঃশব্দে পর্যবেক্ষণ করছে। তাকে হাসানোর চেষ্টা করে আর্থর। তখন ছেলেটা জোরে জোরে হাসতে থাকে। এতে তার মা ক্ষুব্ধ। সে আর্থরকে বলে, যাও, আমাদের বিরক্ত করবেন না। কিন্তু আর্থর এটা শুনে হাসতে শুরু করে। আসলে বলা হয় যে আর্থর এক ধরনের মানসিক ব্যাধিতে ভুগছে। সে তার হাসি নিয়ন্ত্রণ করতে পারছে না এবং জোরে জোরে হাসতে শুরু করে। বাসে বসে তিনি ওই মহিলাটাকে একটি কার্ড দেন, যাতে তার রোগের তথ্য লেখা থাকে। তার বাড়িতে এসে সে তার ওষুধ খাওয়া শুরু করে। প্রকৃতপক্ষে ওই ওষুধটি বিরল ছিল যখন তিনি আর্থিকভাবে সুস্থ ছিলেন না। তাই তিনি সরকারি মেডিকেল স্টোর থেকে ওই ওষুধ খেতেন। একদিন সে তার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় এবং সে তাকে বলে, আমাকে তোমার ডায়েরিটা দেখাও, তুমি কি লিখছো? তার ডায়েরি খুলে সে একটি লিখিত বিবৃতি পায় যে, আমি আমার জীবন যেভাবে কাটিয়েছি সেভাবে মরতে চাই না। তারপর আর্থর তার বাড়িতে যায় এবং তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কি থমাসের পাঠানো কোনো চিঠি পেয়েছো? আর্থর উত্তর দেয়, না, আজও নেই। থমাস হলো গৌথম শহরের অনেক বড় ব্যবসায়ী ও খ্যাতি মানুষ, আর মানুষে তাকে খুব ভয় পায়। তার মা তাকে বলে, আমাদের অবস্থা জানার পর তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। পরের দিন তিনি তার বাড়িতে ফিরে আসার পথে এক অবিবাহিত মায়ের সাথে তার মেয়ের মুখোমুখি হন। আর্থর তাকে যথেষ্ট পছন্দ করতে শুরু করে, কিন্তু সে তার বাড়িতে ফিরে আসে। তার মা তাকে ওখানে সে একই চিঠির সম্পর্কে জিজ্ঞাসা করে। আর্থর বলে, তিনি আমাদের সমর্থন করে না এবং তার সাথে আপনার সম্পর্ক কি? পরের দিন দেখা যায় যে অবিবাহিত মেয়ে আর্থরের বাড়িতে আসে। সে তাকে বলে, আমি এমন সময় থেকে লক্ষ্য করছি যে আপনি আমাকে অনেকদিন ধরে তাড়া করছেন। আর্থর উত্তর দেয়, হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করি। এটা হাসতে শুরু করে। তারা শীঘ্রই একে অপরের জন্য একটি বন্ধুত্বের বন্ধন তৈরি করে। আর্থর আবার একটি প্ল্যাটফর্ম থেকে কমেডির সুযোগ পায়। এটি শিশুদের হাসপাতাল। যখন আর্থর সেখানে নাচছিল, তার পকেট থেকে সেই বন্দুকটি পড়ে যায়। সমস্ত বাচ্চারা ভয় পেয়ে এবং পুরো ফ্যাকাল্টি অবাক হয়ে ভাবছে, কী কারণে এই বন্দুক তাকে রাখতে হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়ায় তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। সে তার নিয়োগকর্তাকে ডেকে বলে, এটা একটা খেলনা বন্দুক। আর নিয়োগকর্তা কঠোরভাবে সতর্ক করে, মিথ্যা কথা বলে বিরক্ত করবেন না। আপনার সহকর্মী ইতিমধ্যেই সবকিছু ছড়িয়ে দিয়েছে যে তুমি নিজেই তার কাছ থেকে এই বন্দুকটি নিয়েছো। আর্থর আবারও হতাশ হয়ে পড়ে, এই ভেবে যে তার সহকর্মী তাকে জোর করে এই বন্দুকটি দিয়েছিল।
তারপর দেখা যায় ট্রেনে করে নিজের বাড়িতে ফিরছে আর্থর। এছাড়াও রয়েছে তিনজন ব্যবসায়ী। ওরা তিনজনই থমাস ওয়েনের জন্য কাজ করত। ট্রেনে বসে ধীর কারণে হাসতে শুরু করে এবং সেই তিনজন মনে করে যে সে তাদের দেখে হাসছে। তারা তাকে খুব মারধর করে এবং তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। আর্থ তার সমস্যার সম্পর্কে তাদের বলার চেষ্টা করছিল, কিন্তু তাদের মধ্যে কেউই তার কথা শুনছে না। আক্রমণাত্মক হওয়ায় আর্থ তার বন্দুক বের করে তাদের তিনজনকে হত্যা করে। সে তিনজনকে হত্যা করেছে ভেবে পালিয়ে যায়। সে নিজেকে একটি শৌচাগারে আটকে রাখে। শুরুতে তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু সে এখানে নাচতে শুরু করে। এতে তিনি অনুতপ্ত নন বলেই দেখা যাচ্ছিল। তিনি শান্তিতে ছিলেন। সে বাসায় আসে, সেখানে টিভির সংবাদ প্রচার করছে। থমাস সেখানে কথা বলছে। সে বলে যে তিনজন খুন হয়েছে, তারা আমার লোক ছিল এবং তারা একটি ক্লাউন দ্বারা নিহত হয়েছিল। এখানে গরিব মানুষ ওই তিন খুনির জন্য অনুতপ্ত না হয়ে জোকারকে সমর্থন করছে, কারণ তারা বিদেশি চেহারা ধনী লোকদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর্থর সেখানে তার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়। সে বলে, আজ আমার শেষবারের মতো তোমার সাথে দেখা হচ্ছে, কারণ সরকার আমাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছে আর আমি কোনো খরচ ছাড়া তোমার চিকিৎসা করতে পারবো না। আর্থর আবার হতাশ, দুঃখ পেয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। তারপর আর্থরকে দেখা যায় যে একটি কমেডি শোতে অন্যদের হাসায়। তিনি তাদের হাসাতে অক্ষম। দুশ্চিন্তায় সে জোরে জোরে হাসতে থাকে। তাই তার শো বিরক্ত হয় এবং সে তার বাড়িতে ফিরে আসে। ঘরে ফিরে মা বলে তার চিঠিগুলো পোস্ট করে দিতে, যেগুলো ছিল থমাস ওয়েনের জন্য। আর্থর এটা পড়ে বিশ্বাস করে না। সে তার মায়ের কাছে গিয়ে বলে, তুমি এটা আমার কাছে এতদিন গোপন রাখতে কেন? তার মা তাকে বলে, আমার ছেলে, ইচ্ছাকৃতভাবে করিনি। থমাস এবং আমার একে অপরের প্রতি অনুভূতি ছিল, যদি আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি পরিবারের সদস্য ছিলাম যখন সে সম্ভ্রান্ত পরিবারে। তাই সামাজিক রীতিনীতির কারণে আমরা বিয়ে করতে পারিনি। আর্থর তার বাবার সাথে দেখা করতে চলে যায়। যখন সে সেখানে পৌঁছে, থমাসের নিজের ছেলে গেটের পিছনে আছে। আর্থর তার সামনে শিশুসুলভ আচরণ করতে শুরু করে, তাকে হাসানোর চেষ্টা করে। ইতিমধ্যে থমাসের গৃহকর্মী সেখানে। তিনি জানেন যে তার মাকেও একই প্রশ্নে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ অফিসার। এটি তার মায়ের স্বাস্থ্যের আক্রান্তের কারণ হয়েছিল। সে ভিতরে তার মায়ের কাছে আসে, যেখানে সেই একক মা উপস্থিত থাকে। তার টিভির একটি সংবাদ সম্প্রচার করে এবং সেখানে একই আর্থরের প্রিয় টিভি হোস্ট, যে কৌতুক অভিনেতা ছিলেন, তার আদর্শ। সে তার শো দেখতে শুরু করে। প্রথম দেখায় টিভিতে তার নিজের মুখ দেখা যাচ্ছে। আসলে আর্থর এর আদর্শ কৌতুক অভিনেতা তাকে নিয়ে মজা করছে। যখন আর্থর কমেডি শোতে হাসি নিয়ন্ত্রণ করতে পারেনি, আর্থর টেলিভি আর্থর টিভিতে যাকে দেখাচ্ছে তাকে আদর্শ ভাবত এবং সে তাকে এভাবে নিয়ে মশকরা করছে বলে আমি তার কাছ থেকে প্রেরণা পেয়েছি, তার বিশ্বাস হচ্ছে না। থমাস বাড়িতে আসে এবং টিভির সংবাদ প্রচার করছে। শহরে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়েছে। গরিব স্তরের মানুষ রাস্তায় এসে নেমেছে জোকারের মেকআপ পরে, আর অভিজাতদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। তাদের মধ্যে শত্রুতা বেড়েছে এবং তারা থমাস এর প্রতিপক্ষ। আর্থর খুব উত্তেজিত। এটা জেনে সবাই ক্লাউন মেকআপ করেছিল। প্রথমবারের মতো তিনি তার কাজের প্রশংসার ইঙ্গিত অনুভব করেন। এখন যেখানে দরিদ্র শ্রেণী বিদ্রোহ করছিল, সেটি ছিল থিয়েটার। অভিজাত মানুষ সেই প্রেক্ষাগৃহে সিনেমা দেখছিল। থমাসও সেখানে ছিলেন। সেই দাঙ্গা ঠেকাতে পুলিশ এখানে আসে, তাদের নিষেধ করে। সর্বত্র তোলপাড়। এই সুযোগ নিয়ে আর্থর থিয়েটারের ভিতর চলে যায়। তিনি থিয়েটারের শৌচাগারে যান, যেখানে থমাসও এসেছিল। আর্থর তার কাছে গিয়ে বিনয়ের সাথে বলে, আমি তোমার ছেলে। মনে রাখবেন, তুমি আর আমার মা একে অপরের সঙ্গ দিতে। থমাস তাকে বলে, এই নামে আমি কোনো মহিলাকে জানি না, এবং তাকে সজোরে ঘুষি মারে। ফলে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আর্থর তার বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর সে পুলিশ অফিসার কল রিসিভ করে। আসলে তারা আর্থরকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, সেদিন ওই তিনজন হত্যা করা হয়ে তার সবচেয়ে প্রিয় কমেডিয়ান তাকে তার শোতে আমন্ত্রণ জানিয়েছে। আসলে আর্থরের রুটিন কমেডি ক্লিপ যা তিনি তার শোতে অভিনয় করেছিলেন, এই কারণে তার অনুষ্ঠানের জনপ্রিয়তা বেড়ে যায়, কারণ মানুষ এটা পছন্দ করে। তিনি অত্যন্ত উত্তেজিত এবং তিনি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু তিনি মনে করেন যে থমাসের গৃহকর্মী বলেছিল যে তার মা পাগল।
তাই তিনি একটি মানসিক হাসপাতালে যান যেখানে তার মায়ের চিকিৎসা করা হয়েছিল। সে তাদের কাছ থেকে তার মায়ের রেকর্ড চায়। সে ফাইল রেকর্ড চুরি করে পালিয়ে যায়। সেখানে একটি লিখিত বিবৃতি ছিল যে আর্থরের মা অন্য একজনের সাথে সম্পর্কে ছিল, তাকে শারীরিকভাবে নির্যাতন করত। সেই সময় আর্থরও মাথায় আঘাত পেয়েছিল, তাই তিনি আজ এই রোগে যিনি একা মা। এখানে প্রকাশ পায় যে তার অস্তিত্বই নেই, তিনি তার কল্পনার অংশ মাত্র। তিনি তাকে কল্পনা করতেন। আর্থ তার মায়ের ক্ষতের কারণে অনেক চিন্তিত। হাসপাতালে গিয়ে মাকে বালিশ দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে সে। বাড়িতে এসে তিনি একটি ছবি দেখতে পান, যার পিছনে বক্তব্যে রয়েছে যে আমি তোমার হাসি পছন্দ করি। এটি থমাস দ্বারা বিবৃত হয়েছিল, আর এই ছবিটা তার মায়ের। সে এখানে বুঝতে পারে যে তার মা মিথ্যা বলছে না। তিনি তার ক্লাউন মেকআপ প্রয়োগ করতে শুরু করেন। তিনি তার চারপাশের ঘটনার সম্পর্কে খালি। তারপর একই সহকর্মী সেখানে উপস্থিত হয়। তিনি বলেন, আপনি আপনার মায়ের সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং ট্রেনে 3 জনের হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। আর্থর ভাবে তারা আবার তার জীবনকে বিশৃঙ্খল করতে এসেছে, এবং সেখানে সে তার সহকর্মীদের হিংস্রভাবে হত্যা করে। এরপরে আর্থর প্রস্তুত হন এবং ক্লাউনের পোশাক পরেন। এখন তিনি তার শোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে খুব উত্তেজিত, আর পথে নাচতে নাচতে সে যাচ্ছে। 2 পুলিশ অফিসারও সেখানে আসেন, যারা ট্রেনের ঘটনা সংক্রান্ত করছিল যারা ট্রেনের ঘটনা শনাক্ত করছিল। কিন্তু আর্থর পালিয়ে যায়। দৌড়ানোর সময় তিনি ট্রেনে ওঠেন। ক্লাউন পোশাক পরা অনেক লোকও সেখানে ছিল। পুলিশ তাকে অনেক লোকের মধ্যে তল্লাশি করতে পারে না। সুযোগ পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে সে, এবং তিনি তার প্রিয় কমেডিয়ানের শোতে যান। সে তার সামনে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি ক্লাউনের লুকে? আপনি কি অভিজাতদের বিরুদ্ধে বিদ্রোহ করছেন? আর্থর তাকে অনুরোধ করে, এই সত্যটি ছাড়া আমাকে এই সত্যটি ছাড়া আমাকে লোকদের সামনে প্রকাশ করবেন না যে আমি একজন সাধারণ মানুষ। তারপর তাদের লাইভ ট্রান্সমিশন শুরু হয়। তাকে দেখে দর্শকরা উত্তেজিত হয়ে ওঠেন। তারা তার প্রশংসা করছে। আর্থুরের প্রিয় কৌতুকরা তাকে সেখানে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন যে ক্লাউন মেকআপ করে এখানে এসেছেন কেন। আর্থুর বলে, আমি সবসময় খুশি হতে চেয়েছিলাম, এবং আমিও মানুষের মধ্যে আনন্দ বিতরণ করতে চেয়েছিলাম। লোকে আমাকে এই লুকে পছন্দ করেছে, তাই আমি এমন হতেই পছন্দ করছি। এখানে তিনি জঘন্য কিছু কথা বলেন। তিনি এই লাইভ ট্রান্সমিশনে সবাইকে বলেন যে ট্রেনে নিহত ট্রেনে নিহত মানুষগুলোকে আমি খুন করেছি। তিনি বলেন, আমি আপনাদের সামনে প্রকাশ করছি যে তিনি বলেন, আমি আপনাদের সামনে প্রকাশ করছি কারণ এখন পর্যন্ত অনেক গরিব মানুষ শেষ হয়েছে। উচ্চবিত্তের অনেক লোক দরিদ্র মানুষগুলোকে হিংস্রভাবে হত্যা করেছে। কেউ কি মনোযোগ দিয়েছেন? কেউ কি উচ্চবিত্তদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন? অথবা কেউ আমাকে বলুন, আমি কোনো ধনী লোককে খুন করলে জনগণ আওয়াজ তুলছে কেন? সমগ্র মানবতার জন্য কি সমতা নেই? ধনী ব্যক্তিদের মধ্যে তাদের কোনো বিশেষত্ব আছে কি? তিনি বলেন, সমাজ কলুষিত হয়েছে, এর বাসিন্দারা আত্মমগ্ন। আমাকে এই শোতে আমন্ত্রণ জানিয়ে থাকেন, তবে এই আপনার সমানুভূতি নয়। আপনি এটি এমনভাবে করেছেন কারণ আমার উপস্থিতির কারণে আপনার অনুষ্ঠানের জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু আর্থরের প্রিয় কৌতুক অভিনেতা বলে, তা মোটেও নয়। আর্থর রেগে গিয়ে বলে, তুমি কি এখনো মিথ্যা বলছো? সবার সামনে সে তার বন্দুক বের করে নিয়ে গুলি করে দেয়। মানুষ ভয় পেয়ে বাইরে ছুটতে শুরু করে। তবে এখানে আর্থর আত্মবিশ্বাসী দেখা গেছে। তিনি কাউকে ভয় পায় না। পুলিশ এই অপরাধে ক্লাউন আর্থরকে আটক করে, এবং পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে অনেক দূরে নিয়ে যেতে শুরু করে। কিন্তু আর্থর লক্ষ্য করেন যে পথে অনেক লোক তাকে সমর্থন করছে। তারা তাকে সমর্থন করছে। তাদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সে ওঠে, এবং তারা পুলিশের গাড়ির সাথে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সেটিকে বিধ্বস্ত করে। তাই পুলিশ গাড়িতে বিধ্বস্ত হয়ে আর্থর এখন বাইরে চলে এসেছে। সে এখন সে এখনই বাইরে দাঁড়িয়ে সেই মানুষগুলোর সাথে একাত্ম হয়। সমস্ত লোক তার দিকে তাকিয়ে আনন্দে তার প্রশংসা করছিল। তার নাক ও মুখ দিয়ে যথেষ্ট রক্ত ঝরছিল, কিন্তু সে রক্ত দিয়ে হাসির বাঁক আঁকে এবং হাত সরিয়ে হাসতে শুরু করে। প্রকৃতপক্ষে এটি এমন একটি হাসি যা ব্যথা ও দুঃখকে আড়াল করছিল। এখন তিনি সবার আদর্শ হয়ে উঠেছিলেন। তিনি এত সন্তুষ্ট ছিলেন।
শেষ পর্যন্ত লোকেরা তাকে প্রশংসা করছিল। অন্যদিকে থমাস দৃশ্যে আসে, যিনি বর্তমান স্ত্রী ও ছেলেকে নিয়ে ওই শহর ছেড়ে চলে যাচ্ছিল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা একজন ক্লাউন তার বন্দুক থেকে গুলি ছুড়ে তাকে হত্যা করে, কিন্তু সে তাদের ছেলের কোনো ক্ষতি করে না। তারপর লোকেশন বদলায় এবং সাইকিয়াট্রিস্টের সাথে দেখা যায় আর্থরকে। সেখানে তিনি হাসছেন। সেই মানসিক রোগী তাকে বলে, অকারণে হাসতে থাকো কেন? আর্থর তাকে বলে, তুমি কখনো এই অনুভূতি বুঝতে পারবা না। এই বলে সে বাইরে চলে আসে। তার জুতার আউটসোল রক্তে ভরে গেছে। এটা প্রকাশ করে কিভাবে একজন ধার্মিক মানুষ খনি হয়ে গেল। গল্পের অর্জিত নৈতিকতা হলো এই: অপরাধ ভিকটিম অসুস্থ হলে তার শিকার হয়। তিনি ব্যথিত এবং খুব বেশি যন্ত্রণা পেয়েছিল যে তিনি উদাসীন হয়ে পড়েছিলেন। এখন সে তার জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। এবং এই দৃশ্যের ওপর সিনেমাটি শেষ হয়।